নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার থাম্বনেল দেখে হয়তো একটু কেউ অবাক হচ্ছেন, কারণ কৌশিক সেন আবার সিপিআইএম মুখী বা বামমুখী এইরকম চিন্তা ভাবনা আমাদের মনে আসছে কিনা বা আসা উচিত কিনা এটা নিয়েই ভাবছেন। কারণ কৌশিক সেন সম্পর্কে নতুন করে পরিচয় দেবার আর আপনাদের কাছে দরকার আছে বলে আমি মনে করি না। কারণ কৌশিক সেনকে দেখেছেন বেশিরভাগ সময়ই তিনি সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে। সে বামেদের আমলেও বামেদের বিরুদ্ধে বিভিন্ন সময় তিনি সমালোচনায় একেবারে মুখর হয়েছেন। আবার এই সময় দাঁড়িয়েও তৃণমূলের বিভিন্ন খারাপ কাজের তিনি উদাত্ত কণ্ঠে সমালোচনা করেছেন। বিজেপির বিরুদ্ধে সবসময় তিনি স্বর চড়িয়ে রাখেন, কারণ বিজেপির বেশ কিছু ভ্রান্ত নীতি বা এই সাংস্কৃতিক পরিমণ্ডলে বিভিন্ন সময় মানে কণ্ঠরোধ করবার জন্য বিজেপির অপচেষ্টা, তার বিরুদ্ধেও তারা প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন। কিন্তু পরিবর্তন চাইয়ের কাণ্ডারি হিসাবে আমরা নিশ্চিতভাবে এই কৌশিক সেনের নামটা রাখতে পারি। কিন্তু অনেক সময় সমালোচিত হয়েছেন, কারণ কিছু কিছু সময় এমন দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি বা এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখর হতে দেখা যায়নি। সেই সময় সাধারণ জনগণের মনে প্রশ্ন যে এই সময় কৌশিক সেনরা কোথায়। এখানে কৌশিক সেন কার্ল মার্কসকে কলকাতায় নিয়ে আসলেন। আমার থাম্বনেলেও দেখতে পাচ্ছেন। এটা শুনে আপনারা জানি না কে কিভাবে নিচ্ছেন। হ্যাঁ, কার্ল মার্কস ইন কলকাতা, এটা তিনি নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন। তা যেই সময়টায় তিনি করতে যাচ্ছেন, ভাবুন এই সময় কার্ল মার্কসের কি ভীষণ প্রাসঙ্গিকতা সেটা অনুভব করেছেন, উপলব্ধি করেছেন। এবং সেই জায়গায় কার্ল মার্কসের সাথে তিনি এমন একজনের পরিচয় করাচ্ছেন তার নাটকে, যার নাম হচ্ছে মেফিস্টোফিলিস। এই মেফিস্টোফিলিস সম্পর্কে আপনাদের বলবো। আমি তার আগে বলে নিই যে এটি মূলত আমেরিকান ইতিহাসবিদ হাওয়ার্ড জিনের লেখা মার্কস ইন সোহো নাটকের অনুসরণে অতুল তেওয়ারির লেখা একটি হিন্দি টেক্সট থেকে অনুপ্রাণিত হয়ে বাংলায় অ্যাডাপ্ট করেন এটা কৌশিক সেন এবং নাম দেন মার্কস ইন কলকাতা। এটি করার পেছনে আরেকটি যোগসূত্র আছে, যেটি হলো পল কেনগরের লেখা ডেভিল অ্যান্ড দ্য কার্ল মার্কস। এই বইটিও অনেকাংশে এটা করার পিছনে কৌশিক সেনকে আমি বলবো অনুপ্রেরণা জুগিয়েছে। আমি বলবো যে এই ডাস ক্যাপিটালে বারে বারে মার্কস অনেক জায়গায় ক্যাপিটালিজমকে মেফিস্টোফিলিসের সঙ্গে তুলনা করেছেন। এই মেফিস্টোফিলিস হচ্ছে শয়তানের প্রতিনিধি। কোন জায়গায় আমরা মেফিস্টোফিলিসের পরিচয় পাই আমি একটু বলে নিই। মেফিস্টোফিলিসের সাথে আমরা মূলত পরিচিত হই ঐতিহাসিক জোহান জর্জের ফাউস্টে, এবং সেখানে মূলত মেফিস্টোফিলিসকে শয়তানের প্রতিনিধি হিসাবে সেখানে পোট্রে করা হয়েছে। এইবার আমি বলি যে কেন আমি বলছি যে এই সময় দাঁড়িয়ে কৌশিক সেন তিনি কার্ল মার্কসকে আনছেন। দেখুন, কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো আপনারা জানেন পৃথিবীতে সর্বাধিক বিক্রিত বই, প্রকাশিত বই, যেখানে ধরুন বাইবেল বা কোরআন, তারপরেই কমিউনিস্ট ম্যানিফেস্টো। এবং আপনারা জানেন 21শে ফেব্রুয়ারি এই বইটির প্রকাশিত হয়েছিল এবং সেই দিনটাকে বিশ্ব দরবারে কিন্তু রেড বুক ডে হিসাবেও পালিত হয়। তো সেই কার্ল মার্কস যিনি ডাস ক্যাপিটাল লিখেছেন, সেই ডাস ক্যাপিটালে তিনি পরতে পরতে ক্যাপিটালিজমকে এমনভাবে সেখানে সমালোচনা করেছেন এবং এই ক্যাপিটালিজমের মধ্য দিয়ে কিভাবে একটা সমাজের সামগ্রিক পরিকাঠামোয় চেঞ্জ হয়, মানে একটা শোষণ বঞ্চনা তার শিকার হয়ে একটা বড় অংশের মানুষ কিভাবে বঞ্চিত হয়, প্রতিদিন নিপীড়িত হয়, লাঞ্ছিত হয়, সেই জায়গা থেকে কিভাবে উত্তরণ তার পথগুলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে তিনি দেখিয়েছেন। এবং আরো কিছু কথা বলে রাখা ভালো, ডাস ক্যাপিটালে পরতে পরতে তিনি দেখিয়েছেন ক্যাপিটালিজমের মধ্যেই তার বিনাশ লুকিয়ে রয়েছে। কারণ যখন একজন মালিক মুনাফা করতে চায় বা মুনাফা করে, তখন এই মুনাফা করতে করতে তার এমন মানসিক দৃষ্টিভঙ্গি হয়ে যায় আরো মুনাফা, আরো মুনাফা। তখন তারা সমাজের ওই প্রান্তিক শ্রেণীর কথা মাথায় রাখে না, কিভাবে শোষণ বঞ্চনা করে আরো বেশি মুনাফা অর্জন করবে। এই মুনাফার মধ্যে বিনাশের বীজটা বপন করা থাকে। তো সেইটা কিন্তু ডাস ক্যাপিটালের প্রত্যেকটা পরতে পরতে প্রমাণিত হয়। এই মেফিস্টোফিলিস যখন এই শয়তানের প্রতিভূ হিসাবে আসে, আর এইখানে আজকে মেফিস্টোফিলিসকে যখন মার্কস ইন কলকাতায় পরিচয় করানো হচ্ছে, মেফিস্টোফিলিসের ভূমিকায় অভিনয় করছেন সৃজিত মুখার্জি এবং কার্ল মার্কসের ভূমিকা অভিনয় করছেন জয়ন্ত কৃপানেলি। জয়ন্ত কৃপানেলি একজন নাটকের বিখ্যাত ব্যক্তিত্ব, যার অনুপ্রেরণায় এবং যার সহযোগিতায়, প্রত্যক্ষ সহযোগিতায় এই কৌশিক সেন এই নাটকটা অ্যাডাপ্ট করতে
অনেক সাহায্য পেয়েছেন। তো যাই হোক, দেখা যাচ্ছে যে কলকাতায় মেফিস্টোফেলিস এবং কার্ল মার্কসের মধ্যে বিভিন্ন আর্থসামাজিক অর্থনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক হচ্ছে। আমার মনে হচ্ছে এই জায়গায় কোথাও মেফিস্টোফেলিস হচ্ছে গিয়ে এই তৃণমূল সরকারের একটা প্রতিনিধি হিসাবে বা প্রতিনিধি হিসাবে কাজ করছে, যেটাতে আজকে সাধারণ মানুষ এইভাবে নাভিশ্বাস অবস্থা, যাদের দুর্বিষহ অবস্থা, এটা থেকে মুক্তি দিতেই আজকে কার্ল মার্কসের এখানে অবতারণা। কারণ ৩৪ বছরের রাজত্বে যদি আমরা দেখে নিই যে কত সদর্থক ভূমিকা ছিল কার্ল মার্কস এখানে, সেই ৩৪ বছরের একটা কোনো জায়গা থেকে আমার মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে এটা দেখানোর চেষ্টা করছে যে সেই সময়টা কত ভালো ছিল এবং আজকের এই সময়টা কিরকম দুর্নীতির নাগপাশে চারিদিকে আমরা আবদ্ধ। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন এই নাটকটা আজকে মঞ্চস্থ করতে উদ্যত হয়েছেন, তাহলে এটা বলার আর অপেক্ষা রাখে না যে কার্ল মার্কসকে সবাই জানেন। আমরা যেহেতু সিপিআইএম তারা মার্কসবাদী, এবং এই মার্কসকে যখন নিয়ে আসছেন, মার্কস সবসময় একটা সমাজের উন্নতির জন্য সর্বদা চেষ্টা করেছেন। আপনারা জানেন মার্কসের পরিচয় আমার আলাদা করে নতুন করে দেওয়ার দরকার নেই। যেমন সাহিত্যে আমাদের বাংলায় রবীন্দ্রনাথ, যেরকম বিশ্ব সাহিত্যে শেক্সপিয়ার, সাহিত্যের প্রত্যেকটি ক্ষেত্রে বিচরণ অবাধ করেছেন। এই একই রকম স্টিম ইঞ্জিন বলা হতো মার্কসকে, কার্ল মার্কসকে স্টিম ইঞ্জিন বলা হতো, কারণ স্টিম ইঞ্জিনের এতটাই ক্ষমতা, একটা গাড়িকে, একটা রেলগাড়িকে টেনে নিয়ে যায় তার সেই দমে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা বিষয়ে এই সমাজের যা এই কার্ল মার্কসের রপ্ত ছিল, এবং কার্ল মার্কস সহজে সেই সমস্ত জায়গায় বিচরণ করতে পারতেন এই সময়টায়। তাই আমি বলছি যে মনে হচ্ছে কোনো জায়গায় কৌশিক সেন বামমুখী হচ্ছে, সিপিআইএমদের আবার তিনি এন্ডোর্স করতে চাইছেন মার্কসের মধ্য দিয়ে, মার্কস ইন কলকাতার মধ্য দিয়ে। কারণ সাধারণ মানুষকে কোনো একটা জায়গায় মেটাফোর হোক বা রূপক হোক, আমার ব্যাক অফ দ্য মাইন্ডে এটাই বলছে যে যেহেতু তার বেড়ে ওঠাটা আমরা সকলেই জানি একেবারে বামপন্থী মনোভাবাপন্ন পরিবারে, চিত্রা সেন তার মা এবং বাবা হচ্ছে গিয়ে শ্যামল সেন, তাদেরকে আমরা জানি যে একেবারে বামপন্থী মনোভাবাপন্ন নাট্যকার ছিলেন, নাট্য ব্যক্তিত্ব ছিলেন। যদিও সেই সময়ে প্রায় সাহিত্য, শিল্প, নাটক প্রত্যেকটি জায়গায় যাদেরকে আমরা দেখেছি তারা কিন্তু প্রত্যেকেই বাম মনোভাবাপন্ন ছিল। যদিও তাদেরকে কোনো রকম ভাতায় পুষ্ট করতে হতো না। বুদ্ধদেব বাবুর আশেপাশে অনেকেই থাকতেন, কিন্তু কোনো সময় চাটুকারিতা, স্তাবকতা এটা করতে অন্তত দেখিনি, বা একটা সাম্মানিকের ভিত্তিতে তাদেরকে কিছু বলতে হবে সরকারের পক্ষে, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো সেই দিক থেকে আমি বলবো এটা নিশ্চিতভাবে কৌশিক সেনের মধ্যে সেই বাম মনস্কতা রয়েছে, এবং তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন, উপলব্ধি করছেন প্রতিদিনের অভিজ্ঞতায়, যেভাবে চাকরি প্রার্থীরা ওই রোদ বৃষ্টি ঝড় জলে দিনের পর দিন রাস্তায় বসে থেকেছে, সেখানেও তাদের প্রতি সলিডারিটি দেখাতে তিনি, তার পরিবার সেখানে ছুটে গেছেন। তো এগুলো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না যে এই সরকারের প্রতি অন্য অনেকের মতো তিনিও বীতশ্রদ্ধ। এবং বাম সরকার এই সময়ে দাঁড়িয়ে তুলনামূলক যখন আলোচনা আসে, প্রত্যেকে যারা সমালোচক, প্রচণ্ড সমালোচক, যে তাদের সময় অন্তত এই ভাতার রাজনীতি ছিল না, এই রকম দুর্নীতি ছিল না, স্বচ্ছতা ছিল, কাজ কি কম বেশি সেটা হয়তো একটা আলোচনায় আসবে, কিন্তু এটা এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে কে কতক্ষণ বাইরে থাকবে আর কে কত তাড়াতাড়ি জেলে যাবে, এটা নিয়েই এখন হচ্ছে গিয়ে মারামারি, লাফালাফি, কাটাকাটি। যাই হোক, তারপরে সবচাইতে বড় ব্যাপার, বামেদের সময় ধর্মের সুড়সুড়ি ছিল না, এই রকম বাইনারি ছিল না, মিডিয়ার একেবারে নির্লজ্জ ভূমিকা ছিল না। তো এইগুলো দেখেই হয়তো মনঃক্ষুণ্ণ হয়েছেন। আমরা এরকম প্রতিবেদন বারে বারে তুলে আনবো, আপনাদের চোখ থাকুক, চলছে চলবে রণজিতের উপর।